দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মহসিন নাকভি তিনি ইরান সফরে গেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ইরানের কাছে হস্তান্তর করেছেন। এই গুরুত্বপূর্ণ বার্তার মানে কি তার একটা ব্যাখ্যা ইরানের বার্তা সংস্থা ইরনা দিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে যে বার্তা হস্তান্তর করেছেন সেই বার্তায় আসলে কি আছে? অন্যদিকে লেবাননের সেনাপ্রধান কিন্তু পাকিস্তান সফরে এসেছেন, এটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? পাশাপাশি ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আমেরিকা। এর মানে দাঁড়াচ্ছে ইরানের পক্ষ থেকেও নিশ্চয়ই পাল্টা হামলা আসবে এবং ধারণা করা হচ্ছে যখন আবার নতুন করে ডিপ্লোম্যাটিক প্রসেস শুরু করার চেষ্টা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, তখন কিন্তু আমেরিকা মাঝে মধ্যেই ইরানের উপর হামলা করছে, যার কারণে দুই পক্ষের ভেতরে উত্তেজনা কমার চেয়ে বাড়ছে। আজকের এই ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ খবর থাকবে। সারা বিশ্বে ইসরায়েলের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব বাড়ছে, তার একটা জরিপ প্রকাশ হয়েছে। সেই জরিপে কোন দেশের কার কী অবস্থা, অর্থাৎ কোন দেশে সবচেয়ে ইসরায়েলের মানুষকে ঘৃণা করে বেশি, এই সম্পর্কে ছোট্ট কিছু তথ্য থাকবে। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। তার আগে বলি, আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। চলুন দর্শক, এবার বিস্তারিত আলোচনায় চলে যাই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মহসিন নাকভি তিনি গতকাল ইরান সফরে গেছেন। এটা আগেই বলা হচ্ছিল, আমি এর আগে দুটো ভিডিওতে অন্তত তার সফরের কথা বলেছিলাম। তার সফরটাকে আমি বিশেষভাবে পর্যবেক্ষণে রাখছিলাম বা গুরুত্ব দিচ্ছি এই কারণে যে যখন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসান বা শান্তি চুক্তির ব্যাপারে যখন একেবারেই একটা অচল অবস্থা বিরাজ করছে, তখন পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে একটা উদ্যোগ দেওয়া হচ্ছে। এই কারণে এটা বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ পাকিস্তান নতুন করে যে উদ্যোগ দিচ্ছে এর ভিত্তিটা কি আছে এবং কি হবে আসলে। তার আগের একটা প্রসঙ্গ ছিল যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি নিজ হাতে এই চুক্তির খসড়া লিখছিলেন এবং আশা করা হচ্ছিল যে তিনি এমন কিছু লিখবেন, এমন কিছু বলবেন, এমন কিছু উপস্থাপন করবেন দুই পক্ষের সামনে যা দুই পক্ষকে আসলে আশ্বস্ত করবে এবং একটা ভালো অগ্রগতি অর্জিত হতে পারে, এমনকি দুই পক্ষের ভেতরে চুক্তি হয়ে যেতে পারে। সেই কারণে মহসিন নাকভির এই সফরটাকে আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছিলাম। মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সফরে গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পক্ষ থেকে তাদের মেসেজ নিয়ে ইরানে গেছেন। তার মানে আমি ধারণা করছি যে জেনারেল আসিম মুনির যে খসড়া লিখেছিলেন এবং পাকিস্তানের পক্ষ থেকে আরও কিছু বক্তব্য দিয়ে তাকে পাঠানো হয়েছে এবং মহসিন নাকভি এরই মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছেন এবং আজকে আমি যখন ভিডিও করেছি হয়তো ততক্ষণে মহসিন নাকভির ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচির সাথে বৈঠক হয়ে যাবে। এরপরেও তিনি আরও বৈঠক করবেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ, এমনকি প্রেসিডেন্টের সাথেও বৈঠক করতে পারেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা, এই সংস্থাটি বলছে পাকিস্তানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ আনার মানে হচ্ছে সেটা ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনির জন্য এই বার্তা পাঠানো হয়েছে এবং এই বার্তা সর্বোচ্চ নেতার কাছে পাঠানো হবে, পৌঁছানো হবে। এই বার্তায় কি আছে যদিও কেউ এই ব্যাপারে একদম পরিষ্কার করে কিছু বলেনি, কোনো আকার ইঙ্গিতেও আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কোনো আকার ইঙ্গিতেও কিছু পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে যে জায়গায় বিশেষ করে অচল অবস্থা তৈরি হয়েছে, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, ইরানের আটক থাকা অর্থ ছাড় করা এবং পরমাণু কর্মসূচি প্রসঙ্গ, তার মানে ইরানের পরমাণু কর্মসূচি কতটুকু বিস্তৃত পরিসরে পরিচালিত হবে, তারপরে সমৃদ্ধ ইউরেনিয়াম কি করা হবে, ইরান কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না,
এইরকম গ্যারান্টি দেবে কিনা, এই সমস্ত বিষয়গুলো যেহেতু একদম আলোচনার কোর পয়েন্ট এবং এই বিষয়গুলো নিয়েই মূলত অচল অবস্থা তৈরি হয়ে আছে। আমি ধারণা করছি যে এই জায়গায় বিশেষ কিছু প্রস্তাবনা পাকিস্তানের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আজকে সম্ভবত পাকিস্তানের ডন পত্রিকাতে আমি দেখলাম যে আমেরিকা বলেছে তাদের হাতে যে অর্থ আটক রয়েছে ইরানের অর্থ, সেই অর্থের অন্তত $10 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি ডলার মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাঠাতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের মাধ্যমে ইরানকে দেওয়ার ব্যবস্থা করতে পারে, সেটা একটা ডেভেলপমেন্ট হতে পারে। তবে ইরান বলছে তাদের $24 বিলিয়ন অর্থাৎ 2400 কোটি ডলার আটক আছে। এর অন্তত অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন অবশ্যই চুক্তির আগে দিতে হবে ইরানকে। তাহলে ইরান বুঝবে যে হ্যাঁ, আমেরিকার সাথে আলোচনা হতে পারে এবং আমেরিকা কথা রাখবে। তারপরে চুক্তি হয়ে গেলে যখন চুক্তি বাস্তবায়নের প্রশ্ন, তখন বাকি $12 বিলিয়ন দেবে, এইরকম কিছু কথা আছে। তবে আমি যা বুঝতে পারছি, আজকে আর একটা খবর আছে, গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে এইরকম বক্তব্য নাকি দেওয়া হয়েছে। আমেরিকার অর্থমন্ত্রী বেসেন্ট তিনি বলেছেন যে ইরানের যে অর্থ আটক আছে আমেরিকার হাতে, সেই অর্থ হয়তো পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্গঠনের জন্য এই অর্থ দেয়া হতে পারে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যুদ্ধ হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং এই যে পারস্য উপসাগরীয় দেশগুলো, সেই দেশগুলোর সাথে সরাসরি ইরানের যুদ্ধ হয়নি। ইরান ওই সমস্ত দেশের উপর হামলা করেছে রাষ্ট্রীয়ভাবে। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব, সৌদি আরব কারোর উপর হামলা করেনি। রাষ্ট্র সৌদি আরব বা রাষ্ট্র কুয়েত এদের উপর হামলা করেনি। হামলা করেছে কুয়েত বা সৌদি আরব বা কাতার বা বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সব জায়গায় থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা এবং স্বার্থের উপরে। সেক্ষেত্রে ওখানে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মূলত আমেরিকার ক্ষয়ক্ষতি হওয়ার কথা, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার বা আর কারোর ক্ষয়ক্ষতি হওয়ার কথা না। ফলে এই সমস্ত ঘাঁটি বা এই ক্ষয়ক্ষতি যদি ঠিকঠাক করতে হয় তাহলে সেগুলো অবশ্যই মার্কিন অর্থ দিয়ে করতে হবে, ইরানের অর্থ দিয়ে না। এটা গেলে একটা কথা। আর একটা কথা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে আবার নতুন করে পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার অচল অবস্থা কাটানোর জন্য বার্তা চালাচালি করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠানো হয়েছে, এবং নিশ্চয়ই সেখানে আমেরিকার একটা সিগন্যাল আছে যে ঠিক আছে, ইরানে তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাও, আমাদের পক্ষ থেকে এই বক্তব্য নতুন করে ইরানের কাছে পৌঁছাও। তো সেই রকম একটা সময় যদি আমেরিকায় এই ঘোষণা দেয় যে ইরানের যে অর্থ আটক আছে তাদের হাতে, সেই অর্থ দিয়ে উপসাগরীয় দেশগুলোর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুনর্গঠন করা হবে, তাহলে আমার তো মনে হয় যে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ সফল হবে না, এবং সেই উদ্যোগ সফল না হলে অবশ্যই আবারও আমেরিকার কারণেই তা হলো না বলে পরিষ্কার হবে। এদিকে 2-3 দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে পারলে খুব খুশি হবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, যে আমেরিকার সাথে যেহেতু ইরানের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো মার্কিন কর্মকর্তার সাথে ইরানের কোনো কর্মকর্তা ডাইরেক্ট কোনো বৈঠকে বসেন না। ইতিহাস ব্রেক করে গত 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সাথে ইরানি কর্মকর্তাদের সরাসরি বৈঠক হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটে, যে একটা চুক্তি হয়ে যায় এইরকম একটা অবস্থার প্রেক্ষাপটে। কিন্তু সেই চুক্তি বেসিক্যালি ইসরায়েলের চাপের মুখে করেনি আমেরিকা, এবং আমেরিকা সরে গেছে। যাই হোক, সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক আয়োজনের তো কোনো প্রশ্নই আসে না, ইরানের পক্ষ থেকে এটা ভাবাই হবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু ইরানের সর্বোচ্চ নেতার বাবাকে অর্থাৎ সাইয়েদ আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকা, সেক্ষেত্রে আমেরিকার সাথে আলোচনা করার প্রশ্ন ইরানের সামনে বা ইরানের সর্বোচ্চ নেতার সামনে নেই। এটা বরং একটা ঘৃণার ব্যাপার তাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে যা মনে করছি।
যাই হোক, সুপ্রিয় দর্শকের পাশে আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে। লেবানন এবং ইসরায়েলের ভেতরে তো সংঘাত চলছে, যদিও লেবানন এবং ইসরায়েলের দুই প্রতিনিধি দল অর্থাৎ সরকারি প্রতিনিধি দল যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছে, বাট ইসরায়েল কিন্তু লেবাননে হামলা বন্ধ করেনি। আর লেবাননে যেহেতু ইসরায়েলের হামলা বন্ধ হয়নি, সেক্ষেত্রে লেবাননের যে প্রতিরোধকামী সংগঠনটা তারাও তাদের হামলা বন্ধ করেন এবং তারা এই যুদ্ধবিরতি চুক্তিকে গোলামি চুক্তি বলে এটাকে নাকচ করেছে। এই প্রেক্ষাপটে লেবাননের প্রতিরোধকামী সংগঠনের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধ বা সংঘাত অব্যাহত রয়েছে। এই অবস্থায় গতকাল অন্তত 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননের প্রতিরোধকামী সংগঠনের পাল্টা হামলায়। এর ভেতরে একজন কমান্ডো ব্রিগেডের ক্যাপ্টেন রয়েছেন, তিনি একজন কর্মকর্তা, অফিসার লেভেলের সেনা, তিনি মারা গেছেন। এছাড়া একজন সার্জেন্ট মারা গেছেন লেবাননের প্রতিরোধকামীদের হামলায়। তাতে বলা যায় ইসরায়েল খানিকটা বিপর্যয়ের মুখে পড়েছে। ইসরায়েলের কোনো একজন সেনা মারা যাওয়া বা আটক হওয়া বা আহত হওয়া কিন্তু এটা অনেক বড় ব্যাপার। সেই জায়গায় শনিবারের ভেতরে 2 সেনার মৃত্যুর খবর, এটা কিন্তু ইসরায়েলের জন্য একটা বিপর্যয় বটে। আমরা জানি ইসরায়েল লেবানন যে যুদ্ধবিরতির ব্যাপার, সেই ব্যাপারে ইসরায়েলের প্রেসিডেন্ট তিনি কিন্তু ইরানের বিরুদ্ধে অনেকটা কড়া সমালোচনা করেছেন এবং ইরানকে লেবাননে হস্তক্ষেপ না করার জন্য বলেছেন অনেক কথা। আমি গতকাল 2টো ভিডিওতে এনে কম বেশি কথা বলেছি। আমি আবারও স্মরণ করে দিই, লেবাননের প্রেসিডেন্ট কিন্তু খ্রিস্টান সম্প্রদায় থেকে হন। মজার তথ্য হচ্ছে যে লেবাননের যে সেনাপ্রধান তিনিও কিন্তু খ্রিস্টান সম্প্রদায় থেকে হন, ডেপুটি স্পিকার খ্রিস্টান সম্প্রদায় থেকে, শুধুমাত্র প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম সম্প্রদায় থেকে, আর পার্লামেন্টের স্পিকার শিয়া মাযহাব থেকে। প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার এবং সেনাপ্রধান এই 3 জন কিন্তু খ্রিস্টান সম্প্রদায় থেকে। যা হোক, লেবাননের সেনাপ্রধান রোদলফ হাইকাল তিনি পাকিস্তান সফরে এসেছে। বলা হয়েছে এই প্রশিক্ষণজনিত বিষয় এই সমস্ত নিয়ে পাকিস্তান সফরে গেছেন, কিন্তু একেবারে ঘনিষ্ঠভাবে ধারণা করা হচ্ছে, একেবারে জোরালোভাবে ধারণা করা হচ্ছে তিনি ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির প্রসঙ্গ এবং ইরান প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের সেনাপ্রধানের সাথে। কারণ পাকিস্তানের সেনাপ্রধান ইরান আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি বা আলোচনা হচ্ছে এই ব্যাপারে পাকিস্তানের সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে লেবাননের সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধানের সাথে আলোচনা করতে এসেছেন হিজবুল্লাহ, ইসরায়েল, লেবানন এবং ইরান এই 4টা প্রসঙ্গ নিয়ে। অর্থাৎ এখানে যে একটা জটিল প্যাচ আছে, গুরুত্বপূর্ণ কতগুলো ঘটনা আছে, এই বিষয়গুলো নিয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের সাথে আলোচনা করবেন। দেখা যাক তিনি কি আলোচনা করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান কি বলেন এবং পরিস্থিতি আসলে কোথায় যায়। তবে এটা ঠিক যে লেবাননের প্রতিরোধকামী সংগঠন একদম সুস্পষ্ট করে বলেছে, লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা যুদ্ধবিরতি মানবে না। ফলে লেবাননের প্রতিরোধকামী সংগঠনের যোদ্ধাদের এই অবস্থান অবশ্যই বিবেচনায় নিতে হবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনার শেষ পর্যায়ে বিশ্বব্যাপী ইসরায়েলের প্রতি যে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ছে, নেতিবাচক মনোভাব বাড়ছে, এই ব্যাপারে পিউ রিসার্চ সেন্টার আমেরিকান একটা জরিপ করেছে। এই জরিপটা চালানো হয়েছে প্রায় 2 মাসের বেশি সময় ধরে। তো এই জরিপে উঠে এসেছে এক মারাত্মক তথ্য, যে তথ্য শুনলে আপনারা অবাক হতে পারেন। এই জরিপ চালানো হয়েছে মোট 28টি দেশে, তার ভিতরে নাইজেরিয়া, উগান্ডা, ভারত সহ সম্ভবত 5 থেকে 7টি দেশে ইসরায়েলের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব কম, আর বাদ বাকি সব দেশে অনেক বেশি নেতিবাচক মনোভাব ইসরায়েলিদের প্রতি। এর ভেতরে সবচেয়ে তুরস্কের মানুষের ভেতরে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বেশি, 97%। অর্থাৎ তুরস্কের 100 জনের ভেতরে 97 জন ইসরায়েলের প্রতি নেগেটিভ মনোভাব পোষণ করে। অর্থাৎ তারা ইসরায়েলকে ভালো দেশ না, একটা বাজে শক্তি, দখলদার,
বা উগ্রবাদী বা বর্ণবাদী এই সমস্ত হিসেবে দেখে। তার মানে ইসরায়েলকে ভালো চোখে দেখে না তুরস্কের 97% মানুষ। এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে জাপানের কথা চিন্তা করেন, যে দেশের মানুষ একেবারেই চুপচাপ শান্তিপ্রিয়, সেই দেশের 83% মানুষ, 83% মানুষ পছন্দ করে না ইসরায়েলকে। এরপরে স্পেন এবং সুইডেন, ইউরোপের দেশ যেখানে ইহুদিদের ব্যাপারে এত দরদ, সেই জায়গায় স্পেন এবং সুইডেনের 78% মানুষ ইসরায়েলকে পছন্দ করে না। হাঙ্গেরিতে, ইউরোপের দেশ হাঙ্গেরিতে ইহুদিদের প্রতি অনেক বেশি সফট কর্নার রয়েছে। হাঙ্গেরির যে সরকার ছিল, কিছুদিন আগে যে ভোট হলো, ভোটে পরাজিত হয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী যিনি পরাজিত হলেন, তার সরকারের আমলে ইসরায়েলের সাথে তাদের ব্যাপক সম্পর্ক ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ যে সেনাপ্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই পরোয়ানা বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছিলেন এই হাঙ্গেরির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। সেই দেশ এত সফট ইসরায়েলের প্রতি, তারপরেও সেই দেশের 54% মানুষ, 54% মানুষ ইসরায়েলকে অপছন্দ করে, ঘৃণা করে। এমনকি আমেরিকার বেশিরভাগ মানুষ, প্রায় 60% সম্ভবত মানুষ ইসরায়েলকে বা ইহুদিদেরকে পছন্দ করে না। এবং আমেরিকার লিবারাল যে সমস্ত মানুষ, তাদের ভেতরে 83% মানুষ ইসরায়েলকে পছন্দ করে না। আর কনজারভেটিভ যারা, তারা একটু পছন্দ করে, কনজারভেটিভের ভিতরে রিপাবলিকানদের সংখ্যাটা বেশি। তার মানে দাঁড়াচ্ছে কি, বিশ্বব্যাপী ইসরায়েলের অবস্থান দিনকে দিন ভীষণভাবে নেতিবাচক হয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রতি বিশ্বের মানুষের দরদ ভালোবাসা ব্যাপকভাবে কমে যাচ্ছে, বরং তাদের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং নেতিবাচক মনোভাব বাড়ছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের চিন্তা ভাবনা কি। এই যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে গেলেন এবং গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, এই যে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হলো, তাতে কি আপনাদের কাছে মনে হচ্ছে আসলে আমেরিকা এবং ইরানের মধ্যকার যে অচল অবস্থা, এই অচল অবস্থার অবসান ঘটিয়ে একটা চুক্তি হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।